ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক হামলার মুখে চাপে মস্কো, রুশ ভূখণ্ডের ৩০ কিলোমিটার ভেতরে প্রবেশ কিয়েভ সেনাদের। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ৩ যোদ্ধা নিহত, মধ্যপ্রাচ্যে মিসাইলবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। Miss South Africa 2024 is Mia! মিস দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস, প্রথম বধির নারী হিসেবে সেরা সুন্দরী খেতাব মিয়ালি রুকসের। শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। রাশিয়ার ৩০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা, এমন তথ্য স্বীকার করেছে মস্কো। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে রণক্ষেত্রে। কুরস্ক সীমান্তবর্তী সামি অঞ্চল থেকে আরও ট্যাঙ্ক নিয়ে রওনা দিয়েছে ইউক্রেনীয় সেনাদের আরও বহর। এমন পরিস্থিতিতেই অগ্নিকাণ্ড হয়েছে জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে মস্কো, কিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলে যখন দোর্দণ্ড প্রতাপ আর গতিতে এগিয়ে চলছিল রাশিয়া, দখল করছিল একের পর এক গ্রাম, তখনই মস্কোকে চাপে ফেলার কৌশল নিল কিয়েভ। রাশিয়ার এত ভেতরে এর আগে প্রবেশ করেনি ইউক্রেনীয় সেনারা। কুরস্কে ৬ দিন ধরে চলা যুদ্ধে একাধিক অঞ্চলে অগ্রসর হওয়ার দাবি কিয়েভের। অন্তত ২টি গ্রামে চলছে তুমুল লড়াই। গোয়েভ গ্রামের একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা সরানোর ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়াকে সেনা সরিয়ে নিতে বাধ্য করাই কিয়েভের লক্ষ্য। মস্কোকে আরও কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি গ্রীষ্মে কেবল তুরস্ক থেকেই সামি অঞ্চলে ২০০০ হামলা চালিয়েছে রাশিয়া। আর্টিলারি, মর্টার, ড্রোন ছুড়েছে। আমরা প্রতিটি মিসাইল হামলা পর্যবেক্ষণ করি এবং প্রতিটি জবাব পাবে তারা। আমাদের বিশেষজ্ঞরা বের করেছে কোন ধরনের মিসাইল এবং কোন অঞ্চল থেকে ছুড়েছে। কুরস্ক সহ আশপাশের রুশ অঞ্চলে ইউক্রেনকে প্রতিহতের দাবি করেছে রাশিয়া। জানিয়েছে সাজোয়া যান ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও ড্রোন ধ্বংসের কথা। এছাড়াও রাতভর হামলা চালিয়েছে কিয়েভ সহ ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে, হয়েছে প্রাণহানিও। একই দিন মস্কোর ছোড়া ৫৭টি ড্রোনের মধ্যে ৫৩টি ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। উত্তেজনার মধ্যেই রোববার জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হয় অগ্নিকাণ্ড। এ ঘটনায় পরস্পরকে দায়ী করছে রাশিয়া, ইউক্রেন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক ধ্বংসযজ্ঞের মাধ্যমে সক্ষমতার জানান দিচ্ছে KN-23 মিসাইল। কিয়েভে সাম্প্রতিক রুশ হামলার পর আবারও আলোচনায় উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি। দুর্গ কিংবা স্থাপনা কোনো কিছুই টিকতে পারেনি স্বল্প পাল্লার এই মিসাইলের আঘাতে। KN-23 হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ইউক্রেনের বিশাল এলাকা। রাশিয়ার ইস্কান্দার মিসাইলের আদলে তৈরি উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার KN-23 মিসাইল কম দূরত্বের টার্গেটকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এটি। ২০১৯ সালে সর্বপ্রথম KN-23 ক্ষেপণাস্ত্রটিকে প্রকাশ্যে আনে কিম জং উনের দেশ। দাবি করা হয় এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর একটি। ৭.৫ মিটার দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় ৩৫০০ কেজি, যা বহন করতে পারে ৫০০ কেজি ওজনের পেলোড। নিউক্লিয়ার, কেমিক্যাল কিংবা কনভেনশনাল যে কোনো ধরনের ওয়ারহেডই বহন করা যায় মিসাইলটিতে। একবার লক্ষ্যে পৌঁছলে যা মারাত্মকভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। সলিড কম্পোজিট চালিত KN-23 মিসাইলের পাল্লা আনুমানিক ৬৯০ কিলোমিটার, যা নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইটের সাহায্যেও। দ্রুতগতির মিসাইলটি অনেকটাই নির্ভুলভাবে আঘাত হানে লক্ষ্যে। KN-23 মিসাইলটির রয়েছে আরও কয়েকটি সংস্করণ, যেগুলোতে ২.৫ টন ওজনের পারমাণবিক বোমাও বহন করা যায়। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় বর্বর আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। হামলায় প্রাণ হারিয়েছে অন্তত আরও ২২ ফিলিস্তিনি। তেল আবিবের চলমান অভিযানে মোট প্রাণহানি ছাড়িয়েছে
40,000। ফিলিস্তিনের কেন্দ্রীয় ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী গত 10 মাসে উপত্যকার 1.8% মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 75% বয়স 30 বছরের নিচে। খান ইউনিসে তৃতীয় দফার মতো চলছে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান। অঞ্চলটির একের পর এক অংশ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে তেল আবিব। তবে পর্যাপ্ত সময় না দিয়েই চালানো হচ্ছে হামলা। UNRWA জানিয়েছে গত কয়েকদিনে গাজার দক্ষিণাঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে 75,000-এর বেশি ফিলিস্তিনি। খুব শিগগিরই শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধে তোড়জোড়ের কথা। মধ্যপ্রাচ্যে আরেক দফা সফরের ঘোষণাও দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অনেকেই বলছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনসমর্থন বাড়াতেই এবার যুদ্ধবিরতি কার্যকরে উঠে পড়ে লেগেছে ডেমোক্র্যাটরা। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নতুন করে শুরু হয়েছে তোড়জোড়। দুপক্ষের কাছেই নতুন করে প্রস্তাব পাঠিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। ইসরায়েল রাজি হলেও নতুন খসড়ায় আলোচনা করতে চায় না হামাস। গেল মেতে যুদ্ধবিরতি কার্যকরের 3 ধাপের যে কাঠামো দিয়েছিল বাইডেন প্রশাসন, সেটিতেই ফেরত যেতে চায় তারা, যার শেষ ধাপে ছিল পুরোপুরিভাবে যুদ্ধ বন্ধের নকশা। হামাসের ভাষ্য, আলোচনায় রাজি হলেও গাজায় চলমান তাণ্ডব প্রশ্নবিদ্ধ করছে যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের অবস্থান। পাশাপাশি নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে মধ্যস্থতাকারীদের প্রস্তাবকে নিজেদের সুবিধামতো পরিবর্তন করতে চাওয়ার অভিযোগও আনছে সংগঠনটি। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে তোড়জোড় চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে চান বর্তমান প্রেসিডেন্ট। খুব শিগগিরই সুখবর শোনাতে পারবেন আশাবাদী তিনি। খুব সহজেই ট্রাম্পকে হারাতে পারতাম আমি, কিন্তু ট্রাম্পকে হারানোর চেয়ে কয়েক গুণ বড় দায়িত্ব আমার আছে। সেদিকেই মনোযোগ দিতে চাই। বিশ্বাস করি আমার নেতৃত্বেই শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য মতে কাতার, হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সাথে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খুব শিগগিরই আরেক দফা সফর করবে মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটনের ভাষ্য, এবারই যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি আছে তারা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের ভাগ্য নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চলক গাজা ইস্যু। তাই চুক্তি নিশ্চিতে এবার উঠে পড়ে লেগেছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে গাজা ইস্যুতে কৌশলী অবস্থানের কারণে 3টি সুইং স্টেটে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছেই লেবানন ইসরায়েল সীমান্তে। তেল আবিবের হামলায় মৃত্যু হয়েছে 3 হিজবুল্লাহ যোদ্ধার। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অঞ্চলটিতে ইহুদি সেনাদের হেডকোয়ার্টার টার্গেট করা হয় বলেও জানানো হয়েছে। লেবানন থেকে ছোড়া 30টি রকেট শনাক্তের কথা জানিয়েছে তেল আবিব। একের পর এক রকেট হামলার জেরে দীর্ঘ সময় সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলের উত্তরাঞ্চলে। হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। গাজায় তেল আবিবের চলমান অভিযানের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। সম্প্রতি হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুর মৃত্যুর জেরে আরও বেড়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইলবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। পেন্টাগন জানায় ইসরায়েলি ভূখণ্ডে ভয়াবহ হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরান ও এর সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর, যাতে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আর সে পরিস্থিতি সামাল দিতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। গেল জুলাইতে ভূমধ্য সাগরে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত একটি সাবমেরিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গেল 31 জুলাই গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। আঙুল তোলেন যুক্তরাষ্ট্রের দিকেও। ফুরফুর মেজাজে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলোয়ারে নিজের বিচ হাউজে ছুটি কাটাচ্ছেন তিনি। রিহোবোথ সৈকতে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে কাটাচ্ছেন অলস দুপুর। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সমুদ্র সৈকতে প্রেসিডেন্টের সূর্য স্নানের দৃশ্য। সিক্রেট সার্ভিসের এজেন্টদের কড়া নিরাপত্তার মধ্যে সাগর পাড়ের কড়া রোদে শুয়ে শুয়ে মোবাইল ফোন স্ক্রল করতে দেখা যায় তাকে। সূর্যস্থান থেকে শেষে ভক্ত অনুরাগীদের সাথে সেলফিও তোলেন তিনি। রয়টার্স প্রকাশিত আরেকটি ফুটেজে দেখা যায় সদল বলে সাইক্লিং করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার ডেলোয়ারে নিজের বাড়িতে অবসর কাটাতে গেলেন জো বাইডেন।
এবারে প্যারিস অলিম্পিকে দর্শকদের নজর কাড়লেন ছদ্মবেশী ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। পেশায় মিউজিক প্রডিউসার হোয়ার্ড এক্স অস্ট্রেলিয়া নাগরিক। কাকতালীয়ভাবে চেহারায় মিল রয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। তাই মজার ছলে কিমের সাজেই উপস্থিত হয়েছিলেন দর্শকদের মাঝে। শুধু কিম নয়, অনুষ্ঠানে ছিল ডোনাল্ড ট্রাম্পের লুক অ্যালাইকো, নামেও তাদের মিল। ট্রাম্পের সাথে মনোরঞ্জন করেন ডোনাল্ড রুসো নামের এক ব্যক্তি। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে এই জুটিকে ঘিরে ছিল কৌতূহলীদের ভিড়। দর্শকদের সাথে হাসি ঠাট্টা করতে দেখা যায় তাদের। নকল কিম ট্রাম্প যুগলের সাথে সেলফিও তুলেছেন ভক্তরা। নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই উঠে যাচ্ছিলেন আইফেল টাওয়ার বেয়ে। ব্রিটিশ নাগরিকের এমন কাণ্ড আলোড়ন তুলল প্যারিস অলিম্পিক আসরের শেষ দিনে। অবশ্য টাওয়ারের চূড়ায় ওঠা সম্ভব হয়নি, মাঝ পথেই তাকে আটক করেছে পুলিশ। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। বিতর্কিত ও চাঞ্চল্যকর নানা ঘটনায় ভরপুর ছিল এবারের অলিম্পিকের আসর। শেষ দিনেও বাদল তুলকালাম এক কাণ্ড। অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান শুরুর ঠিক কয়েক ঘন্টা আগেই আইফেল টাওয়ারের নিচে শুরু হলো হুলস্থুল। উত্তেজনার কারণ, নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে আইফেল টাওয়ার বেয়ে ওপরে উঠতে শুরু করেন ৩৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক, যেন বাস্তবের স্পাইডারম্যান। মুহূর্তেই ভাইরাল হয় অর্ধনগ্ন স্পাইডারম্যানের টাওয়ার বেয়ে ওঠার ভিডিও। অবশ্য শেষ পর্যন্ত আর আইফেল টাওয়ার জয় হলো না। মাঝপথেই সেই ব্যক্তিকে নামিয়ে আনে পুলিশ, করা হয় আটকও। নিরাপত্তার জন্য কিছুক্ষণের জন্য সরিয়ে নেওয়া হয় পর্যটকদেরও। টাওয়ার বেয়ে ওপরে ওঠা ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে জানিয়েছে উঁচু ভবন বেয়ে উঠতে বিশেষ পারদর্শী তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। অভিজাত হোটেলের ছাদে আছড়ে পড়ল হেলিকপ্টার। বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় পাইলটের। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন নগরী কেনজিয়াতে হয় এই দুর্ঘটনা। সোমবার স্থানীয় সময় রাতে শহরের একটি অভিজাত হোটেলের ছাদে বিধ্বস্ত হয় ২ ইঞ্জিনের হেলিকপ্টারটি। সাথে সাথেই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় হেলিকপ্টারটিতে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে হোটেলের বাসিন্দারা। আহত হয় ২ জন। শতাধিক পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিধ্বস্ত হেলিকপ্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, দুর্ঘটনাস্থলের রুটে তাদের কোনো ফ্লাইট ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারী বৃষ্টিপাতের মাঝে কোনো লাইট ব্যবহার ছাড়াই হোটেল ভবনের খুব কাছ দিয়ে উঠছিল উড়োযানটি। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। ইরান থেকে বড় ধরনের হামলার আশঙ্কা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মার্কিন বিভিন্ন গণমাধ্যমে খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাথে ফোনালাপ করেন গ্যালান্ট। এ সময় তিনি এই শঙ্কার কথা জানান। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তৈরি হচ্ছে বড় হামলার জন্য। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের 2 দেশ, গ্রিস এবং স্পেন। রোববার গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে অন্তত 40টি জায়গায় ছড়ায় দাবানল। তীব্র বাতাসের কারণে আগুনের লেলিহান শিখার উচ্চতা দাঁড়ায় 86 ফুট পর্যন্ত। দ্রুতই চারপাশে ছড়ায় আগুন। কয়েকটি গ্রাম থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4 শতাধিক সদস্য। অভিযানে ব্যবহার করা হচ্ছে 16টি বিমান ও 13টি হেলিকপ্টার। উগান্ডার রাজধানী কাম্পালায় ময়লার ভাগার ধসে পড়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। টানা 2 দিনের বৃষ্টিপাতে গত শুক্রবার ধসে পড়ে কিতিজি নামের ওই ময়লার ভাগার। এতে মাটি চাপা পড়ে নিকটবর্তী এলাকার বহু ঘরবাড়ি, গবাদি পশু। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় অনেক বাসিন্দার। মর্মান্তিক এই দুর্ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজের সংখ্যা অগণিত। এখনও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বের করছেন একের পর এক মরদেহ। রেডক্রস ও সরকারের যৌথ প্রচেষ্টায় 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভূমিধসে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ। কাম্পালার কিতিজি ময়লার ভাগারে ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছেন হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের আপাতত তাঁবুতে থাকার ব্যবস্থা করেছে উগান্ডার রেডক্রস।
পণ্য পরিবহনে এবার নতুন প্রযুক্তির চালকবিহীন আকাশযান তৈরি করল চীন। রোববার সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালায় বেইজিং। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনটি চীনের সবচেয়ে বড় আকাশযান বলেও দাবি করা হয়। এটি প্রায় 2 টন সমপরিমাণ ওজন বহনে সক্ষম। আকাশযানটিতে রয়েছে বিশাল আকৃতির টুইন ইঞ্জিন। মাত্র 4.5 মিটার উচ্চতার ড্রোনটি দিয়ে সহজেই মালামাল লোড আনলোড করা যাবে। আকাশপথে পণ্য পরিবহনের নতুন দ্বার উন্মোচন করেছে এটিই দাবি কর্তৃপক্ষের। প্রথম টেস্ট ফ্লাইটে কার্গো ড্রোনটির সকল ধরনের সিস্টেম যাচাই করা হয়। প্রথম বধির নারী হিসেবে দক্ষিণ আফ্রিকা শিরোপা জিতলেন মিয়া লেরুক্স। 1 বছর বয়সেই শ্রবণ শক্তি হারান মিয়া, ছিল না কথা বলার শক্তিও। তবে ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে আবারও ফিরে পান শব্দ শোনার ক্ষমতা। 28 বছর বয়সে এই সুন্দরী পেশায় একজন বিপণন ব্যবস্থাপক। এক অনন্য নজির গড়ল মিস দক্ষিণ আফ্রিকা 2024-এর আয়োজন। আফ্রিকার সেরা সুন্দরীর তকমা জিতলেন বধির মিয়া লেরুক্স। তবে করুণা কিংবা দয়া নয়, সেরা সুন্দরী তকমা জিতেছেন নিজের যোগ্যতাতেই। প্রতিটি ধাপেই নিজের কৃতিত্বের ছাপ রেখেছেন মিয়া। ভবিষ্যতে সমাজে পিছিয়ে পড়াদের নিয়ে কাজ করতে আগ্রহী এ আফ্রিকান সুন্দরী। 1 বছর বয়সে শ্রবণ শক্তি হারিয়েছিলেন মিয়া। ফলে শব্দ বুঝতে পারার জন্য তার দেহে ককলিয়ার ইমপ্ল্যান্ট করা হয়। কথা বলার জন্য প্রায় 2 বছর তাকে নিতে হয় স্পিচ থেরাপি। পেশাগত জীবনে একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত মিয়া। এবারের আয়োজন সমালোচিত হয় নানা বিতর্কের কারণেও। নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে ঠাট্টার শিকার হওয়ায় নাম প্রত্যাহার করে নেন দেশটির এক প্রতিযোগী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।